সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ইউটিউব চ্যানেল অদ্রি আলাউদ্দিন প্রতিনিয়ত দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক ইস্যু, অর্থাৎ যে আলোচনাটি, সেই আলোচনাটি হচ্ছে সেনাবাহিনী বনাম আপনার হাসনাত আবদুল্লাহ। এই সেনাবাহিনী বনাম হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কথা বলার আগে আমি আরেকটু পূর্বে যদি আলোচনায় যাই, গত 4 মাস আগে আমি একটি কথা বলেছিলাম একটা ইউটিউব চ্যানেলে। সেই কথাটি হচ্ছে, যারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এই দেশে কোনো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে, এই কথাটা সত্য, এটা আমি স্বীকার করে নিলাম, এটা আমি একেবারে মনে প্রাণে স্বীকার করছি। কিন্তু যারা এই বাংলাদেশের যারা আওয়ামী লীগ সমর্থিত, যারা তৃণমূল পর্যায়ে নেতা রয়েছেন, যেমন একেবারে আপনার কৃষি থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত যারা আছেন, সেই সব লোকগুলোকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার বাংলাদেশের যে বর্তমানে সবচাইতে যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, যারা কোনো ধরাছোঁয়ার বাহিরে, যেমন বিএনপির, জাতীয় পার্টি, জামাত এবং বর্তমানে যে নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছে, তারা যদি এই আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী তাদেরকে যদি দেখতে পেত কিংবা তারা কল্পনা করতে পারত, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে যেসব আন্দোলন চলছে, এই আন্দোলনগুলো একেবারেই থেমে যেত। আমাকে একজন বিখ্যাত ব্যক্তি বলা চলে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, তিনি একটি আলোচনায় আমাকে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যতটা ভালোবাসে, এই আওয়ামী লীগকে যারা ভালোবাসে তারা হলো একেবারে আপনার মনে করুন অন্ধবিশ্বাসে ভালোবাসে। আর যতগুলো দল রয়েছে বাংলাদেশে, এই দলগুলোর যারা সমর্থিত নেতাকর্মী, তারা যে কোনো মুহূর্তে এদিক ওদিক চলে যায়। এই কথাটি আমি এই 5ই আগস্টের পর আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, যিনি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন, তিনি যেই কথাটি বলেছেন, এই মুহূর্তে আমি তার কথাটা স্মরণ করছি, কারণ তার কথাটা আমি বিশ্বাসও করলাম এই মুহূর্তে। আসলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে 5ই আগস্ট। 6ই আগস্ট থেকে আওয়ামী লীগের নেতারা যেভাবে এই দেশে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা জানান দিচ্ছে যে তারা এখনও মরে যায়নি, তারা এই দেশ থেকে এখনও পালিয়ে যায়নি, এই বিষয়টা জানান দিচ্ছে এমনভাবে যে এখন পর্যন্ত বাংলাদেশের অন্যান্য যারা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাংলাদেশে প্রায় আরও 39টি দল রয়েছে নিবন্ধিত, এই দলগুলো এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ দিতে পারেনি। এই মুহূর্তে আপনার জিএম কাদের বারবার বিভিন্ন কথা বলে তিনি আলোচনার শীর্ষে চলে আসছেন। আপনি জানেন যে আওয়ামী লীগ সম্পর্কে তার যে দালালি, আওয়ামী লীগ সম্পর্কে তিনি যেসব কথা বলতে পারছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করা যাবে না, এটা ওটা। আসলে আমি আজকে এই জিএম কাদেরের কথাটা বলতে চাই, কারণ জিএম কাদের জাতীয় পার্টিতে খুব অল্প সময় ধরে এসেছেন। আমি যখন ঢাকা মহানগর উত্তরের সদস্য জাতীয় পার্টির ছাত্র সমাজে, তখনও তিনি এই জাতীয় পার্টিতে সম্পৃক্ত হননি। তো জিএম কাদের এবং এরশাদের জন্যই আজকে আওয়ামী লীগের যে ক্ষমতার যে রদবদল, অর্থাৎ যে জাতীয় পার্টি তাদের সাথে যেভাবে দালালি করে, তাদেরকে তেল মেরে যেভাবে আওয়ামী লীগকে আপনার ক্ষতি করেছে, আওয়ামী লীগ তখন বুঝতে পারেনি যে আসলে একজন মানুষ যখন আমাকে
বারবার চাটবে, চাটুকারিতার ফলাফল কিন্তু পৃথিবীর প্রত্যেকটি দেশেই। কোনো দল যদি চাটুকারীদেরকে বিশ্বাস করে তাহলে তাদের পতন যেমন অবশ্যম্ভাবী, যারা চাটছে তাদের জন্য এই অত্যন্ত ভয়ানক একটি বিপদ সামনে সম্মুখীন। এবং সেটা আমরা অল্প কিছুদিনের মধ্যে 5ই আগস্টের পর যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে জাতীয় পার্টি চেটে যেমন আওয়ামী লীগকে নষ্ট করেছে, আবার আওয়ামী লীগ তার চাটন খেয়ে এই আওয়ামী লীগও নষ্ট হয়েছে। অর্থাৎ উভয় দলেই এই মুহূর্তে জনগণের রোষাতলে পড়ে গেছে, এবং জনগণ তাদেরকে দুইজনকেই এদেশের রাষ্ট্রদ্রোহী এবং এদেশের এই আপনার ফ্যাসিস্ট বলে এই বারবার প্রমাণ করার চেষ্টা করছে। এই কথাটা যেমন অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, এই তার চেয়েও বেশি যে এখন জিএম কাদের বড় বড় কথা বলে যেভাবে আওয়ামী লীগকে এই আপনার আবারও ক্ষমতায় আনার জন্য কিংবা এদেশের পুনর্বাসনের জন্য অপচেষ্টা চালাচ্ছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। সবচাইতে এখন ভুল করবে সেটা হচ্ছে যেই দলটি, সেটা হচ্ছে বিএনপি। যদি বিএনপি তারা যদি এই আওয়ামী লীগকে এই পুনর্বাসনের কোনো প্রকার অপচেষ্টা চালায় ক্ষমতায় আসার জন্য, যদি বিএনপি মনে করে থাকেন যে আওয়ামী লীগকে আমরা এই পুনর্বাসন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটগুলো আমরা এই অনায়াসে আমরা দখল করব, এটা যতটা মনে করুন ভয়ঙ্কর বিপদ, অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু কখনোই কারো পক্ষপাতিত্ব নিবে না। হয়তোবা দু একটি বছরের জন্য এই বিএনপিকে ক্ষমতায় আনবে, কিন্তু এর পরপর তাদেরকে যেভাবে এই আপনার পদাঘাত করবে সেই বিষয়টা হয়তো বিএনপি চিন্তাও করতে পারছে না। আপনারা জানেন যে এর পূর্বেও যখন আওয়ামী লীগ সরকার এই শেখ মুজিবুর রহমান এদেশ এই 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানের পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়, তখন এই বিএনপি পুনর্বাসন করেছিলেন এই জিয়াউর রহমানকে। ঠিক এর পরপরই কিন্তু জিয়াউর রহমান খুন হয়। তারপর জিয়াউর রহমানকে আবার পুনর্বাসন এই খালেদা জিয়াকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এরশাদের পরিস্থিতিটাও কিন্তু খারাপ হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা, সেই চেষ্টাটা যদিও আপাত দৃষ্টিতে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো আওয়ামী লীগকে বিএনপিকে ভালো বলবো কিংবা জাতীয় পার্টিকে ভালো বলবো কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো বলবো, কিন্তু এর ভয়াবহ পরিণতিটা আমরা হয়তো ভবিষ্যতেই দেখতে পাবো। যদি বিএনপি কোনো প্রকার এই আওয়ামী লীগের সাথে যোগসাযোগ করে ক্ষমতায় আসার জন্য তারা আওয়ামী লীগকে যদি কোনো প্রকার এদেশে এই আপনার পুনর্বাসনের চেষ্টা করেন শেখ হাসিনাকে, তাহলে তাদের পরিস্থিতিটা কিন্তু তার চাইতেও নগণ্য হবে। এদেশের মানুষ কিন্তু তাদেরকে চিনে ফেলবে। যার কারণে আমরা এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের যে স্থানটি, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া। এই বিষয়টা যেমন এই পুনর্বাসন নিয়ে যতটা আলোচনা চলছে, যে আলোচনাটা বর্তমানে আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই নাহিদ সহ মাহফুজ, তারা এই শেখ হাসিনার যে পুনর্বাসন নিয়ে এই সেনাবাহিনীকে দোষারোপ করছেন। এই বিষয়টা যতটা ভয়াবহ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ আমরা করছি, তার চেয়ে তো ভয়াবহ হবে তিনি যদি এই দেশে কোনো প্রকার পুনর্বাসন সত্যিকারীভাবে এই পুনর্বাসিত হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বর্তমানে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অতটা বোকা নয় যে শেখ হাসিনাকে আবারও এই দেশে পুনর্বাসন করবেন কিংবা তিনি ক্ষমতা দখল করবেন কিংবা সেনাবাহিনী যে কোনো মুহূর্তে তারা ক্ষমতা দখল করে নতুন একটি নির্বাচন হয়তো কিছুদিন পরে দিবেন। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে না যে সেনাবাহিনী প্রধান এত চৌকুশ একটি দল এবং এত এই আপনার মেধাবী একজন মানুষ, তিনি হয়তোবা এই কাজটি আমার মনে হয় না করবে। যদিও সমন্বয়কদের অনেক অভিযোগ রয়েছে এই সেনাবাহিনীর প্রতি, তবে যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে সেনাবাহিনীর প্রধান
ওয়াকারুজ্জামান যদি তিনি চিন্তা করতেন তাহলে 5ই আগস্টেই তিনি এদেশের ক্ষমতা রদবদল করে শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে তিনি ক্ষমতা আপনার দখল করতে পারতেন। তিনি ভবিষ্যৎটা জানেন, অতীতটাকে জানেন, যে অতীতে জিয়াউর রহমান যেমন সেনাবাহিনীর আপনার মেজর ছিলেন, তিনি যেমন ক্ষমতা দখল করে খুব বেশি দিন টিকতে পারেনি, ঠিক এরকম এরশাদের একই অবস্থা হয়েছে, খুব বেশি দিন টিকতে পারেনি। বরঞ্চ তাদের বিরুদ্ধে যেভাবে অভিমান, অভিযোগ, মানুষের যে ধিক্কার, এই বিষয়গুলো আমরা দীর্ঘ বছর ধরে সেটা উপলব্ধি করতে পারছি। কিন্তু এই মুহূর্তে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার, যদিও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, তাদের সাথে আমরা অনেক কিছু জানি, কিন্তু তিনি যদি চিন্তা করতেন তাহলে 5ই আগস্ট এই দেশের ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে তিনি ক্ষমতা নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি অত্যন্ত চতুরতার সাথে গঠনশীল যে ভূমিকাটা পালন করেছিলেন, যে শেখ হাসিনাকে দেশ থেকে আমরা বিমান যোগে পাঠিয়ে দেশটাকে যখন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তখন একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমরা নতুনভাবে একটি নির্বাচন দেবে, এই নির্বাচনের মাধ্যমে যেই আসুক এতে কোনো সমস্যা নেই। কিন্তু হাসনাত আবদুল্লার যে অভিযোগ, তিনি বারবার বলছেন সেনাবাহিনী আপনারা ব্যারাকেই থাকবেন, আপনাদের কাজ এই ক্যান্টনমেন্টে। কথা সত্য, কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে একবারও বলেছেন যে আমি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আবার পুনরায় আমি দেশ ক্ষমতা নিতে চাচ্ছি, কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মুখে ফেলে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে আমি ক্ষমতা নিতে চাচ্ছি, এতটা নির্বোধ আমার মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ওয়াকারুজ্জামান। তার কারণ সবাই জানে যে একটি দেশে সেনা ক্রু হলে দেশের কতটা ক্ষতি হয়, দেশের মানুষ কতটা নির্যাতিত হয়, অবহেলিত হয়, লাঞ্ছিত হয়, এবং এদেশের মানুষ একমাত্র সেফ নির্বাচিত একটি সরকার দ্বারা। এই নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন প্রত্যেকটি মানুষের যে চাওয়া পাওয়া আপনার পূরণ হয়, এবং যদি সেটা তারা নিরপেক্ষভাবে রাজনীতিটা পরিচালনা করেন। আর যদি আওয়ামী লীগের মতো 16 বছর তাদের দলীয় নেতাকর্মীরা লুটপাট করে এই আপনার ক্ষমতা অধিগ্রহণ করে, কিংবা দখলবাজি করে, চাঁদাবাজি করে, যদি এরকম হয় তাহলে তো পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমতায় আসলে জনগণ কখনোই শান্তিতে থাকতে পারে না, থাকা সম্ভব নয়। আমরা এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো কিছুই বিকল্প দেখছি না। কারণ আওয়ামী লীগ যেমন ক্ষমতাচ্যুত হয়েছিল 5ই আগস্টে, আমি মনে করি এখন এই মুহূর্তে সেনাবাহিনী তার বুদ্ধিমত্তার সাথে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েই নতুনভাবে দেশ পরিচালনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আবার দলীয় কোনো নেতারা ক্ষমতায় আসবে, সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যে কোনো দলেই তার সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি যেই হোক, তিনি ক্ষমতায় আসলেই আমরা মনে করি এই দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর নতুবা এরকমভাবে চলতে গেলে আমরা দেখব যে এক সময় সেনাবাহিনী দোষছে অন্তর্বর্তীকালীন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার দোষছে আপনার এই সমন্বয়কদেরকে, সমন্বয়করা দোষছে আবার অন্য কাউকে। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি এই বাংলাদেশে, এই মুহূর্তে এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই দেশকে কঠোর হস্তে এই সেনাবাহিনী তার আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করে নতুনভাবে একটি নির্বাচন দিয়ে এদেশকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে এনে একটি নতুনভাবে নির্বাচন করে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতাচ্যুত করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।